যে সকল যারা বই অলরেডি নিয়েছেন তারা আশা করি পড়াশোনাটা খুব ইচ্ছুক এবং সিরিয়াসলি পড়াশোনাটা করুন। খুব শীঘ্রই হয়তো নোটিফিকেশন বেরোতে পারে। পরীক্ষা ইলেকশনের আগে যদি না বেরোয়, ইলেকশনের পরে তো বেরোবে 100% শিওর। তো প্রিপারেশন কনসিস্টেন্সি যারা রাখবেন তারাই কিন্তু চান্স পাবেন। এই একটা এমন একটা এক্সাম যারা কনসিস্টেন্সি রাখবেন, অর্থাৎ নিয়মিত পড়াশোনা করা, রেগুলারিটিস বজায় রাখা, তারা কিন্তু এটাতে জয়লাভ করবেন। আর আমার একটা রিকোয়েস্ট থাকলো, এর আগে আমি প্রথম থেকে রিকোয়েস্টটা করি না, শেষ থেকে করি। যারা এই চ্যানেলটা দেখছেন আর কি, তাদেরকে রিকোয়েস্ট করব তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কি হবে, যত বেশি আমার বাড়বে ততটা কিন্তু আমার মনে এনার্জি আসবে যে আমি অনেকগুলো লোকের কাছে পৌঁছাতে পারছি। এনার্জিটা খুব দরকার। ঠিক আছে, তো আসুন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা ব্যালেন্স শিট যে আমরা যে তৈরি করি বা পিএল যেটা তৈরি করি ট্রায়াল ব্যালেন্স থেকে, সে ট্রায়াল ব্যালেন্সের একটা ট্রায়াল ব্যালেন্স লম্বা চওড়া একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেয়। ঠিক আছে, তারপর তারপর কি করা হয় না, তার নিচে অনেক এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকে, যেটার জন্য আমার এই ভিডিওটা করা, যেটা সেই ট্রিটমেন্ট গুলো কেমন হবে খুব ধীরে ধীরে বুঝবেন। নন কমার্স ব্যাকগ্রাউন্ডদের জন্য আমি বিশেষ করে এই ভিডিওটা করছি। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন তারাও যদি দেখেন, আশা করি আপনাদের মনে মনে আছে, তা সত্ত্বেও বলছি রিভাইজ করার জন্য খুব দেখা দরকার। ধরুন প্রথম ট্রায়াল ব্যালেন্সটা 1 নম্বর কি আছে, যে স্যালারি আপনার দেওয়া আছে ডেবিট সাইডে 50,000 টাকা, আর নিচে এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। এটা কিন্তু এডিশনাল ইনফরমেশন। এই এডিশনাল ইনফরমেশন আমার দেওয়া আছে আপনার 20,000 টাকা। তার মানে কি, এই এডিশনাল দেওয়া আছে মানে হচ্ছে, যদি এরকম দেওয়া থাকে তাহলে জানবেন এটা কিন্তু এই 20,000 টাকাটার কিন্তু ইফেক্ট দুই জায়গাতে হবে। অর্থাৎ কোথায় কোথায় হবে, কোথায় কোথায় হবে, আমরা কিন্তু এখানে কি করছি, আমরা করছি ব্যালেন্স শিটের একটা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট তৈরি করছি। ঠিক আছে, আর ব্যালেন্স শিট তৈরি করছি, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট তৈরি করছি। এটা এটা কিন্তু স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস বলা হয়। আর আমরা যখন সোল প্রোপাইটারশিপ করি, পার্টনারশিপে ব্যালেন্স শিট তৈরি করি, তখন আমরা ইন জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলি। কিন্তু আমরা যখন লিমিটেড কোম্পানির যখন করব তখন কিন্তু আমরা স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস বলবো। ঠিক আছে, আর ব্যালেন্স শিট বলবো। তার মানে এই টাকাটা কিন্তু ব্যালেন্স শিট এবং পরিশোধ দুই জায়গায় ইফেক্ট হবে। তার মানে এইটা আমার ট্রায়াল ব্যালেন্সে, এই টাকাটা যখন ট্রায়াল ব্যালেন্সে নেই, তার মানে এই ট্রায়াল ব্যালেন্সে এটার সাথে এটা আমার যোগ করতে হবে। এটা যোগ করলে কি হবে না, আমার 70,000 টাকা হয়ে যাবে। সেই সেই জিনিসটা কিন্তু আমার স্যালারিতে, আমার পিএল এর স্যালারিতে 70,000 টাকা হবে। এখানে দেখুন আমি স্যালারি লেখা হয়নি। স্যালারি কি জিনিস, স্যালারিটিতে আমার ইন জেনারেল লেখা হয়, যেগুলো ফুল প্রপার্টি স্যালারি লেখা থাকে। কিন্তু যদি কোম্পানি অ্যাকাউন্ট থাকে সেখানে লেখা থাকে এমপ্লয়ি বেনিফিট, এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্স লেখা থাকে। ঠিক আছে, তাহলে এমপ্লয়ি বেনিফিট স্কিমে চলে যাবে 70,000 টাকা। আর ব্যালেন্স শিটের ক্ষেত্রে কি হবে, এই 20,000 টাকা কিন্তু আমার লাইবিলিটি হিসেবে শো করবে। 20,000 টাকা আমার কোথায় চলে যাবে, ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটের হেড আছে কি, আপনাদেরকে হেড গুলো আমি শিখিয়েছিলাম। কারেন্ট লাইবিলিটির যে হেড আছে তাকে আদার কারেন্ট লাইবিলিটি, সেখানে আউটস্ট্যান্ডিং স্যালারি বলে 20,000 টাকা যাবে। তাহলে এইটা কিন্তু দেখুন দুটো হলো, একটা হচ্ছে এটার সাথে যোগ হয়ে আপনার পিএল এ গেল 70,000 টাকা, আর এইটা সিঙ্গেল চলে গেল আপনার লাইবিলিটিতে চলে গেল, যেটা আউটস্ট্যান্ডিং আছে বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলে আসুন 2 নম্বরটা, ট্রায়াল ব্যালেন্সে আছে আপনার। দেখুন ট্রায়াল ব্যালেন্সে কিন্তু দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে স্যালারি ডেবিট দেওয়া আছে, আর একটা হচ্ছে ক্রেডিট দেওয়া আছে। এই দেখুন, মনে রাখবেন একটা জিনিস কি আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যদি ডেবিট সাইডে থাকে, হ্যাঁ যদি ডেবিট সাইডে থাকে, হ্যাঁ দ্যাট ইজ হচ্ছে কি কি থাকে ডেবিট সাইডে, সেটা কিন্তু অ্যাসেট থাকে। তার মানে আমার আমার অ্যাসেট থাকে ডেবিট সাইডে। আর কি থাকে, আর থাকে আপনার এক্সপেন্স থাকে। ঠিক আছে, ডেবিট সাইডে কি থাকে, অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স থাকে। ঠিক আছে, অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স থাকে। আর ক্রেডিট সাইডে কি থাকে, ক্রেডিট সাইড থাকে আপনার, নন কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য বলছি, ক্রেডিট সাইডে থাকে আপনার লায়াবিলিটি থাকে, লাইবিলিটি থাকে, অ্যান্ড অ্যান্ড কি থাকে, ইনকাম থাকে।
তাহলে দেখুন এইখানে দুটো জিনিস দেখতে পাচ্ছেন, এই যখন ডেবিট সাইডে আছে তাহলে এটা হচ্ছে এক্সপেন্স, ঠিক আছে। এই ডেবিট সাইডে যখন 1,00,000 টাকা আছে সেটা আমার আমার হচ্ছে এক্সপেন্স। এই এক্সপেন্স মানে সে কোথায় যাবে? এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সের 1,00,000 টাকা যাবে, ঠিক আছে। আর যখন ক্রেডিট সাইডে আছে সেইটা হচ্ছে আমার লাইবিলিটি নয়তো ইনকাম। তাই স্যালারি আউটস্ট্যান্ডিং তো আবার ইনকাম হতে পারে না, সেটা হচ্ছে লাইবিলিটি। তার মানে আমার কারেন্ট লাইবিলিটিতে, আদার কারেন্ট লাইবিলিটিতে চলে যাবে 30,000 টাকা। এটা মনে রাখবেন, যে ফরম্যাট আমি করছি সেই ফরম্যাটটা আমি একদিন শিখিয়েছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার শিডিউল 3, শিডিউল 3 ফরম্যাট, হ্যাঁ, ডিভিশন 1, এই ফরম্যাট গুলো ডিভিশন ডিভিশন 1-এ আপনি দেখবেন এই ফরম্যাট আপনার পাবেন, ঠিক আছে। তাহলে চলে আসুন, এটা আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। চলে আসুন আমাদের নিচে, দেখুন এর মেশিন, মেশিন খুব ধীরে সুস্থে বুঝুন। নন কমার্স ব্যাকগ্রাউন্ড যারা আছেন, যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন হয়তো যদি ভুলে যান, হ্যাঁ, তাও দেখে নিন। একে দেখে এইদিকে মেশিন আছে। আপনি তো, আমি বলেছিলাম কি ডেবিট সাইডে কি থাকে? ডেবিট সাইডে থাকে আপনার অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স। ডেবিট সাইড থেকে, তাহলে এটা এক্সপেন্স নয়, এটা অ্যাসেট। তাহলে এই অ্যাসেটটা আমার কোথায় যাবে? আলটিমেটলি ওকে যেতে হবে কোথায়? যদি আমার এখানে এই জিনিসটা দেওয়া না থাকতো তাহলে সরাসরি এই অ্যাসেটটা সরাসরি কোথায় যেত? একবারে ব্যালেন্স শিটে যেত 1,00,000 টাকা। কিন্তু ডেপ্রিসিয়েশনটাকে 10% দেওয়া আছে, তার মানে এখনো পর্যন্ত আমার আরো কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? এই 1,00,000 টাকা 10% মানে 10,000 টাকা আমার ডেপ্রিসিয়েশন চার্জ হবে ব্যালেন্স শিটে, পিএল এ চার্জ হবে। আর ব্যালেন্স শিটে এই 10,000 টাকা কমে 90,000 টাকা আমার হয়ে যাবে। পিপিই থেকে 90,000 টাকা, পিপিই মানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, মানে মানে অ্যাসেটটা আমার কমে যে মেশিন, এটা আমার 10,000 কমে গিয়ে 90,000 টাকা হবে। তাহলে এই ইফেক্টটা বুঝতে পারলেন। এই নিচে লেখা আছে মানেই হচ্ছে আরেকটা কাজ এর বাকি আছে, ডবল ইফেক্ট হবে। অর্থাৎ এটা পিএলও, যা পিএলও ক্ষেত্রে এফেক্ট হবে। আর দেখুন এটা এটা পিএলএ গেল 10,000 টাকা, আর এই টাকাটাই কিন্তু এখানে কি করলো, 1,00,000 টাকাটা কমে গিয়ে 90,000 টাকা। তাহলে এইটা এর নিচে লেখা আছে মানে তার দুটো কাজ আছে, একটা হচ্ছে পিএল, একটা হচ্ছে বিএস। ওকে, তাহলে এই দিকে আরেকটা আসুন, দেখুন দেখুন এই দিকে কিন্তু নিচে লেখা নেই। তাহলে এটা যখন নিচে লেখা নেই তার মানে এর কি 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 কাজ আছে? একটা কাজ আছে, সে আইটা সে পিএলএ নয়তো আমার বিএস এ যাবে। তাহলে দেখুন কোথায় যায়, কোথায় যায় না, আইটার বললাম না, মানে মানে সিঙ্গেল ইফেক্ট হবে আর কি। তাহলে এখানে দেখুন 1,50,000 টাকা আছে মেশিন, তাহলে এই ভেতরে আছে, এটাও ভেতরে আছে। তাহলে এই দুটো যেহেতু এটা ডেপ্রিসিয়েশন, তো ডেপ্রিসিয়েশন আমার আমার এটা পিএল এ চলে যাবে, ঠিক আছে, পিএল এ ডেবিট হয়ে যাবে। আর যেহেতু মেশিন, সেটা আমার ডাইরেক্টলি আমার ব্যালেন্স শিটে চলে যাবে, মেশিনারিতে চলে যাবে। এখানে নিচে কিছু লেখা নেই বলে এদের কাছ থেকে কোনো প্লাস মাইনাস কিছু হলো না, বোঝা গেল। এরপর চলে আসুন আরেকটু নিচে, দেখুন এখানে ট্রায়াল ব্যালেন্সে দেখুন, এইটা ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু বেশি খুব ভালো করে দেখবেন ট্রায়াল ব্যালেন্সের কি লেখা আছে। মেশিনারি কস্ট লেখা আছে, কস্ট, মেশিনারি কস্ট আছে। এখানে মেশিনটা কত আছে? 2,00,000 টাকার একটা মেশিন আছে। আর এখানে কিছু অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন বা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, দুটো কথা লেখা আছে, স্ল্যাশ দিয়ে লেখা আছে। অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন আর আছে আপনার 50,000 টাকা, বা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন হচ্ছে 50,000 টাকা। আর নিচে বলছি ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট অফ 10% অন কস্ট, এই কস্টের উপরে একবার হবে। আর হচ্ছে আমি দুটো এই এই এটা এটা কি হচ্ছে, দুটো তো একবার একটা জিনিস থাকবে না, আপনার থাকবে। আমি এখানে দুটো কন্ডিশন শেখাচ্ছি, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন প্রথমে আপনি অন কস্টটা শেখুন, এটা আমি পরে আলোচনা করবো, এটা আমি পরে আলোচনা করবো। যদি অন কস্ট থাকে তাহলে আগের মতোই হবে। অন কস্ট মানে কি? তাহলে এই এই যে আগের যে ঘটনাটা আমি দেখলাম মেশিনটা, সেটা হবে এখান থেকে আপনার এটা নিচে লেখা আছে। তাহলে এই এর 20%, এর 10% হলো 20,000 টাকা। এই 10% যদি 20,000 টাকা হয় তাহলে 20,000 টাকা কমে যাবে। তাহলে 20,000 টাকা কমে গিয়ে আমার কত কত টাকা হবে? 20,000 টাকা কমে গিয়ে কত টাকা হবে? আমার যেহেতু আমার ব্যালেন্স শিটে দেখুন আর একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। অ্যাকুমুলেটেড কথাটা কি? অলরেডি অ্যাসেটটার ডেপ্রিসিয়েশন হয়ে আছে, অলরেডি মেশিনটার ডেপ্রিসিয়েশন হয়ে আছে 20,000 টাকা,
ঠিক আছে, অলরেডি এই মেশিনটার ডেপ্রিসিয়েশন হয়েছে 50,000 টাকা। তাহলে 50,000 টাকা প্লাস এইটার হচ্ছে আপনার 20,000 টাকা, তাহলে 70,000 টাকা হলো। তাহলে অরিজিনালি বুক ভ্যালুয়েশনটা কত দাঁড়ালো? 1,30,000 টাকা। বোঝাতে পারলাম? যেটা আমি নিচের দিকে আমি যাচ্ছি না, এখন আপনি শুধু এইটুকু বুঝুন। এখানে আছে 10%, 10% কার 10%? অন কস্ট বলেছে, মানে 2 লাখ টাকার 10%, 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা কোথায় যাবে? 20,000 টাকা আমার পিএল এ যাবে, ডেবিট হবে পিএল এ। আর এই যে 20,000 টাকা বেরোলো, এই অ্যাকোমোলেটের সাথে যোগ হয়ে যাবে, মানে 70,000 টাকা অ্যাকোমোলেট যোগ হলো 70,000 টাকা। তাহলে মেশিনের দাম কত দাঁড়ালো? মেশিনের দাম হলো 20,000 টাকা ছিল, অ্যাকোমোলেটেড অলরেডি 50,000 টাকা অলরেডি ইয়ে হয়ে আছে, মানে কি বলে, ডেপ্রিসিয়েশন হয়ে আছে। তাহলে 20 আর যোগ হয়ে 70,000 টাকা, মেশিনটার দাম 1,30,000 টাকা হলো। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে দেখুন 1,30,000 টাকা দাঁড়ালো মেশিনটা। ঠিক আছে, এটা যদি আপনার অন কস্টে দেওয়া থাকে, আর প্লাস হচ্ছে যদি অ্যাকোমোলেট ডেপ্রিসিয়েশন বা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন দেওয়া থাকে। এরপরে আসুন ডাব্লিউডিপি। হ্যাঁ, রিটেন ডাউন ভ্যালুতে যদি দেওয়া থাকে, রিটেন ডাউন যদি ভ্যালুতে দেওয়া থাকে, তাহলে আপনি কি করবেন? রিটেন ডাউন ভ্যালু মানে হচ্ছে যে অলরেডি যে আমার এই ডেপ্রিসিয়েশনটা দেওয়া আছে, সেটা কিন্তু যখন আমি ডেপ্রিসিয়েশন যে এই কস্ট সরাসরি কস্টের সাথে করলাম, যখন আমার রিটেন ডাউন দেওয়া থাকবে, তাহলে এই অলরেডি যে ডেপ্রিসিয়েশনটা হয়ে আছে সেটা থেকে এটা মাইনাস হবে, মাইনাসে 1,50,000 টাকা হবে। 1,50,000 টাকার 10% কত? 15,000 টাকা। তাহলে দেখুন এখান থেকে 1,50,000 টাকার 10% 15,000 টাকা। তাহলে 15,000 টাকা হলো, আগে থেকে আমার 50,000 টাকা হয়ে আছে, 15 প্লাস 50 65,000 টাকা হলো। তাহলে মেশিনটা আমার কত কমবে এখান থেকে? 65,000 কমে 1,35,000 টাকা হবে মেশিনটা। তাহলে এই দুটো যদি কন্ডিশন থাকে, এক নম্বর যদি কস্টে থাকে, আর যদি অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন থাকে, তার কি হবে? আর যদি আপনার ডাব্লিউডিবি তে বলে, তার জন্য কি কন্ডিশন হবে ভালো করে দেখে নিন, দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি বুঝতে না পারেন আমাকে আমাকে লিখবেন, আমি আরেকবার বুঝিয়ে দেবো। এরপর চলে আসুন মেশিনারি। দেখুন এই ধরনের দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে। দেখুন এখানে দেখুন তার মানে কি, এখানে কি বুঝতে পারছেন? আমার আমার এই যে টোটাল ডেপ্রিসিয়েশনটা আছে, তার মানে এখানে সবগুলো আমার এখানে, এইটা হচ্ছে মেশিন। তাহলে এটা ব্যালেন্স শিটে যাবে। কি করে ব্যালেন্স শিটে যাবে? এটার সাথে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই যে ডেপ্রিসিয়েশন এখানে দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি এটার সাথে ক্যালকুলেশন করা আছে, মানে এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আছে 50,000 টাকা, এটা 10,000 টাকা নিয়ে, এটা হচ্ছে 10,000 টাকা নিয়ে, তার মানে এই 10,000 টাকা পিএল এ যাবে। আর এখান থেকে এই 20,000 টাকা, এই 2 লাখ টাকা থেকে 50,000 টাকা বিয়োগ হয়ে সেটা আমার ব্যালেন্স শিটে যাবে। ওকে, বোঝাতে পারলাম? হ্যাঁ, বলুন। দেখুন, তাহলে এটা পিএল এ যাচ্ছে, এই 10,000 টাকা সরাসরি পিএল এ যাচ্ছে। আর এই থেকে এটা মাইনাস হয়ে আমার আমার 1,50,000 টাকা আমার ব্যালেন্স শিটে যাচ্ছে, মাইনাস করে দেখাবো। হয়ে গেছে। এরপর চলে আসুন। আচ্ছা, এইটা আমি পরে পরে বোঝাচ্ছি, 7 নাম্বারটা। ও, এটা তো আমি বুঝিয়ে দেওয়া যায়, কোনো ব্যাপার নয়। এটা এটা হচ্ছে আপনার, যেহেতু এখানে এখানে ক্লোজিং ব্যালেন্সটা আছে, এখানে ক্লোজিংটা দেওয়া আছে, এটা আমি বলে দিচ্ছি, পরে বোঝানোর কিছু নেই। এই যে ক্লোজিংটা আছে নিচে আছে, তার মানে কি, এটা দুটো হবে। একটা হচ্ছে আমার আমার এটা ক্লোজিংটা কোথায় থাকে? ক্লোজিংটা আমার পিএল এ ক্রেডিট সাইডে থাকে, এখানে ক্লোজিং ক্রেডিট সাইডে ক্লোজিংটা আসবে। ঠিক আছে, কত? 30,000 টাকা ক্লোজিং আসবে। আর কি আসবে? এই ক্লোজিংটা আমার চলে যাবে কোথায়? এই ক্লোজিংটা আমার চলে যাবে আপনার কারেন্ট অ্যাসেটে, ইনভেন্টরি বা স্টকে চলে যাবে। ঠিক আছে, চলে আসুন নিচে। এখানে বুঝিয়েছে, যাই হোক। এরপর নিচে আসে, দেখি কি আছে। এর ডিভিডেন্ড রিলেটেড। আমি কিন্তু এখন এই ডিভিডেন্ড কিন্তু আপনার কোম্পানি অ্যাকাউন্ট যদি আসে, তাহলে ডিভিডেন্ডের এফেক্টটা কি হবে দেখুন। দেখুন ডিভিডেন্ডটা এখানে বলছে ট্রায়াল ব্যালেন্সে ডিভিডেন্ড পেয়েবল, এখানে ক্রেডিট সাইডে দেখাচ্ছে। তাহলে আমি আপনাদেরকে বলেছি, যদি কোনো জিনিস যদি ক্রেডিট সাইডে দেখায়, তার অর্থ হচ্ছে এ হচ্ছে আপনার কি লাইবিলিটি, তাই তো? এটা হচ্ছে লাইবিলিটি। কিসের লাইবিলিটি? ডিভিডেন্ড কিন্তু কারেন্ট লাইবিলিটি, তাহলে কারেন্ট লাইবিলিটি চলে যাবে। ঠিক আছে, আর কি হবে?
পিএল এ এটা ডিভিডেন্ড মাইনাস হবে, এটা পিএল এ আপনার 50,000 টাকা ডেবিট সাইডে বসবে এক্সপেন্স হিসাবে। হ্যাঁ, এটাকে কোম্পানি অ্যাকাউন্টে এটা ফাইন্যান্স কস্ট বলে, কোম্পানি অ্যাকাউন্টে এটা ফাইন্যান্স কস্ট বলে। আর সোল প্রপার্টি হিসেবে এটা ডিভিডেন্ড বলে। ঠিক আছে, সোল প্রপার্টি হিসেবে এটা ডিভিডেন্ড হিসেবে বসবে। আর কোম্পানি অ্যাকাউন্টে ফাইন্যান্স কস্টে যে আদার্স ফাইন্যান্স কস্ট গুলোর সাথে যোগ হয়ে বসবে। তাহলে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু, এটাকে পেয়েবেল করলাম, ডিভিডেন্ড পেয়েবেল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এটা 50,000 টাকা হলো। এরপরে কি করব, এই ডিভিডেন্ড পেয়েবেলটা আমার চলে যাবে কোথায়, আদার কারেন্ট লাইবিলিটিতে। যে কারেন্ট লাইবিলিটি আছে তার আদার কারেন্ট লাইবিলিটি হেডে ডিভিডেন্ড পেয়েবেল চলে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ব্যালেন্স শিটে যে বিভিন্ন আমি এগুলো বলেছিলাম, আপনার ফরম্যাটটা বলেছিলাম, সেখানে কিন্তু লং টার্ম লাইবিলিটি আর আপনার যে আছে আর কারেন্ট লাইবিলিটি আছে, কারেন্ট লাইবিলিটি হেড আছে একটা আদার কারেন্ট লাইবিলিটি, সেখানে এটা যাবে। ওকে, এরপর চলে আসুন এইখানটাতে। দেখুন এইখানটাতে কোথায় আছে, ডেবিট সাইডে আছে। এটা কিন্তু হলো ডেবিট সাইডে আছে, তার মানে ডেবিট ডিভিডেন্ড বা ইন্টারিম ডিভিডেন্ড এটা পেড হয়ে গেছে। তার মানে কি, এটা অলরেডি এক্সপেন্স হয়েছে। তার মানে এন্ট্রি পাস হবে ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। এটা আমরা পেমেন্ট দিলাম। এটা পেমেন্ট দিলে কি হবে না, নোট টু রিজার্ভে চলে যায়। এটা মনে রাখবেন, এটা কিন্তু আর দেখুন এখানে যখন দেওয়া আছে, হ্যাঁ, এটা এখন দেওয়া আছে এন্ট্রি পাস হবে ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দেওয়া হলো। আর ব্যালেন্স শিটে এটা কিন্তু এই যে ডিভিডেন্ড পেড হয়ে গেছে আমার, সেটা আমার সারপ্লাস থেকে অর্থাৎ পিএল থেকে কিন্তু আমার মাইনাস হয়ে যাবে। কারণ রিজার্ভ এন্ড সারপ্লাস থেকে এই 30,000 টাকা মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে এডিপি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখুন ডিভিডেন্ড যদি অ্যাপিয়ারিং আউটসাইড এর ব্যালেন্স শিট, যদি ট্রায়াল ব্যালেন্স, সরি, যদি ডিভিডেন্ডটা যদি ট্রায়াল ব্যালেন্সের আউটসাইডে দেখা যায়, তাহলে ডিভিডেন্ড যদি প্রপোজ হয়, নো অ্যাকাউন্টিং এন্ট্রি হবে। ডিসক্লোজার নোটস টু দ্য অ্যাকাউন্ট ফর ডিভিডেন্ড প্রপোজ লিখতে হবে। ঠিক আছে, ডিভিডেন্ড যদি আপনার আউটসাইডে লেখা থাকে। আরেকটা কথা হচ্ছে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার দেখুন ডিভিডেন্ড ডিক্লেয়ার কি হয়, আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম। ডিভিডেন্ড ডিক্লেয়ার যদি আপনার 31শে মার্চের পরে হয়, ধরুন একটা কোম্পানির 31শে মার্চের পরে, অর্থাৎ এটা 2/4/2025 ডিক্লেয়ার হয়েছে ডিভিডেন্ডটা, যে এই ডিভিডেন্ডটা কিন্তু আর আমার কোনোদিনই এই আপনার এই 24-25 ব্যালেন্স শিটে আসবে না। ঠিক আছে, এটা আপনার কন্টিনজেন্ট লাইবিলিটি হিসাবে আপনার নোটস টু অ্যাকাউন্টে দেখাতে হবে। ঠিক আছে, কিন্তু আপনার যেহেতু 2/4 হয়েছে, তার জন্য কিন্তু আপনার 25-26 ব্যালেন্স শিটে এটা আসবে। ঠিক আছে, 25-26 ব্যালেন্স শিটে আসবে। এটা জাস্ট এন্ট্রিটা দেখানো হয়েছে। আমি জাস্ট এরপরে চলে যাই, দেখি আর কোথায় কি আছে। নিচের দিকে গেলে অনেক কিছু পাওয়া যাবে। আমি জাস্ট অ্যাডজাস্টমেন্ট গুলো দেখাবো এখন, টোটাল ব্যালেন্স শিটে যাচ্ছি না, অ্যাডজাস্টমেন্ট গুলো দেখাবো। এই যে আমি বললাম আপনাকে যে ডিভিডেন্ড যদি কোনো, এই যে ধরুন 6 তারিখে ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছে, তাহলে কোনো নো অ্যাকাউন্ট এন্ট্রি হবে। ঠিক আছে, পরের বছর হবে, নেক্সট ইয়ার হবে, নেক্সট ফিনান্সিয়ারে হবে। ওইটাই নেক্সট ফিনান্সিয়ারে দেখানো হয়েছে। এইখানে আসুন, এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। দেখুন এখানটাতে প্রফিট ফর দ্য ইয়ার, একটা বছরে প্রফিট হয়েছে আপনার, একটা বছরে প্রফিট ফর দ্য ইয়ার আছে কত, 20 লক্ষ টাকা। ওপেনিং পিএল আছে 3 লক্ষ টাকা। ওপেনিং পিএল আছে 3 লক্ষ টাকা। কারণ ওপেনিং আগে থেকে ছিল, রিজার্ভ এন্ড সারপ্লাসে 3 লক্ষ টাকা ছিল ওপেনিং পিএল। ঠিক আছে, 3 লক্ষ টাকা ছিল। আর এখানে কারেন্ট ইয়ারে প্রফিট ফর দ্য ইয়ার হয়েছে 20 লক্ষ টাকা। ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 50 লক্ষ টাকা। ইকুইটি শেয়ার কত আছে, 50 লক্ষ টাকা। ডিভিডেন্ড কত পার্সেন্ট ডিক্লেয়ার করছে, 10%। আর একটা কি বলছে, এটা কিন্তু এডিশনাল ইনফরমেশন লেখা আছে, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ আছে 5% অফ দ্য প্রফিট। তাহলে এই যে টোটাল বিষয়টা আছে, এইটার আমার এন্ট্রি কি হবে, কিভাবে হবে।
দেখুন অলরেডি পিএল এ কত আছে, আমার ওপেনিং কত আছে 3 লাখ টাকা, কারেন্ট ইয়ারের প্রফিটটা যোগ হয়ে গেল 20 লক্ষ টাকা, আমার 23 লক্ষ টাকা হয়ে গেল। তাহলে পিএল এ আমার কিন্তু এখন 23 লক্ষ টাকা। 23 লক্ষ টাকা আমি কি করবো, আমি ডিভিডেন্ড দেবো 10%। ডিভিডেন্ড কার উপর দেওয়া হয়, শেয়ার ক্যাপিটালের উপর ডিভিডেন্ড দেওয়া হয়। তাহলে এই টাকাটা 10% মানে কত, 10% মানে তো 5 লক্ষ টাকা। তাহলে 50 লক্ষ টাকা 10% 5 লক্ষ টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার হলো। তাহলে এটা মাইনাস হবে, তাই জন্য ব্র্যাকেটে লিখলাম। আচ্ছা, আর 5% কার হবে, 5% হচ্ছে সবসময় মনে রাখবে, ট্রান্সফার যখন হয়, অ্যাপ্রোপ্রিয়েশন যখন হয়, তখন কারেন্ট ইয়ার প্রফিট থেকে হয়। এটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, এটা কিন্তু ওপেনিং মানে আগেকার বছরগুলোতে ব্যালেন্স আছে। তাহলে এই যে কারেন্ট ইয়ার প্রফিটটা আছে, সেখান থেকে আমার 5% আমার প্রফিটটা কি হচ্ছে, আমি জেনারেল রিজার্ভে ট্রান্সফার করছি। তাহলে 20 লক্ষ টাকা 5% কত, 1 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ 1 লক্ষ টাকায় 23 লক্ষ টাকা কমে গিয়ে আমার লেটেস্ট যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে 17 লক্ষ টাকা হলো। ঠিক আছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, হ্যাঁ, পিএল এ হলো 17 লক্ষ টাকা। ঠিক আছে, আর জেনারেল রিজার্ভে হলো আপনার, নতুন করে জেনারেল রিজার্ভ একটা ক্রিয়েট করা হলো, সেই জেনারেল রিজার্ভে হয়েছে আপনার কত, 1 লক্ষ টাকা। এই জেনারেল রিজার্ভ কিন্তু একটা আরেকটা রিজার্ভ ফান্ড। ঠিক আছে, এরপরে চলে আসুন। এটা তো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। স্যালারি আছে আপনার এখানে 50,000 টাকা, এখানে পেয়েবেল আছে, স্যালারি পেয়েবেল। তাহলে এইটার সাথে এটা যোগ হয়ে মাইনাস হবে পিএল এর সাথে। আমি বুঝিয়ে দিয়েছি, আগে বুঝিয়ে দিয়েছি, এটা বোঝানো হয়ে গেছে। আর এটা এই দুটো কি, এইটা অনলি আপনার আপনার লাইবিলিটি, আর এটা হচ্ছে স্যালারিটা আমার মাইনাস হবে। ঠিক আছে, মেশিনারিটা এটাও বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাও বোঝানো হয়ে গেছে। এরপর দেখে আর কোথায় কোথায় নতুন জিনিস পাই কিনা পিডিএফটাতে। মেশিনারি, এই দেখো, এইটা বোঝাই 6 নম্বরটা। দেখো, এটা আমি বোঝালাম। ঠিক আছে, এটা আমি বোঝালাম, তার সাথে ওটা পার্সেন্টেজ দিয়েছিল, এখানে অন্য ধরনের একটা জিনিস দেওয়া আছে। মেশিনারি হচ্ছে আপনার, মেশিন কত আছে, মেশিন আছে আপনার 2 লক্ষ টাকা। মেশিন আছে 2 লক্ষ টাকা। অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন বা প্রয়োজনীয় ডেপ্রিসিয়েশন হচ্ছে 50,000 টাকা। তাহলে 50,000 আমি যখন এটা কিন্তু ভেতরে আছে, মনে রাখবেন এটা ভেতরে আছে। এটা ভেতরে আছে মানে হচ্ছে এইটার সাথে এটা অ্যাডজাস্টেড হয়ে আছে, এটার সাথে এটা অ্যাডজাস্টেড হয়েছে। তার মানে আমার মেশিনটা, আমার বুক ভ্যালু কত হবে, 1.5 লক্ষ টাকা। ঠিক আছে, আর এই এই অনলি এই টাকাটা কিন্তু আমার কোথায় যাবে, পিএল এ যাবে। এই টাকাটা আমার ডেপ্রিসিয়েশন পিএল এ মাইনাস হবে। ঠিক আছে, ডেবিট হবে পিএল থেকে। আর এইটা মাইনাস হয়ে আমার ব্যালেন্স শিটে মেশিনটার দাম দাঁড়াবে কত, বুক ভ্যালু দাঁড়াবে কত, 1.5 লক্ষ টাকা। এই দিকটা হয়ে গেল। এরপর চলে আসুন এই দিকটায়। দেখুন ওপেনিং, এই জিনিসটা বুঝে নিন, এই জিনিসটা আমি দেখালাম। ওপেনিং স্টক আছে আছে কত, 50,000 টাকা। পারচেস কত আছে আপনার, 4 লক্ষ টাকা। পারচেস করেছি 4 লক্ষ আছে। ক্লোজিং স্টক আছে আপনার 30,000 টাকা। তাহলে পারচেস আছে 4 লক্ষ টাকা। চেঞ্জ ইন ইনভেন্টরি, অর্থাৎ যে চেঞ্জ ইন ইনভেন্টরি একটা মনে রাখবেন, যে আমাদের যে নতুন পিএল এর যে আপনার ফরম্যাট, শিডিউল 3 যে ফরম্যাট, সেটা চেঞ্জ ইন ইনভেন্টরি আছে। হ্যাঁ, মানে এখানে আপনার টোটাল পিএল এর যে ফরম্যাট, মানে ট্রেডিং ট্রেডিং ট্রেডিংটা হিসাবে কোন লেখা থাকে না, সেখান থেকে কিন্তু চেঞ্জ ইন ইনভেন্টরি মানে হচ্ছে যে আপনার এটাকে যত টাকা আমার ওপেনিং স্টক আছে তার থেকে ক্লোজিংটা মাইনাস করতে, তাহলে 20,000 টাকা চেঞ্জ ইন ইনভেন্টরি হলো। এবারে ব্যালেন্স শিটে আমার কি যাবে, ব্যালেন্স শিটে অনলি এই ক্লোজিং স্টকটা। তাহলে দেখুন ক্লোজিং স্টকটা 30,000 টাকা আমার ব্যালেন্স শিটে ইনভেন্টরিতে চলে গেল। আর আমার যদি এই যে নর্মাল নর্মাল আপনার আপনার সোল প্রোপাইটারশিপ হতো, আপনি কি করতেন, এইটার সাথে এটা ওপেনিং এ রাখতেন, আর এইটাকে আপনি ক্লোজিং এর স্টকটাকে ক্রেডিট সাইডে আপনি ক্লোজিং স্টক দেখাতেন। তাহলে তাহলে এইটাকে যদি আমি এখানে দেখাই, তার মানে তো এই যে মাইনাস করে দেওয়া হলো এখানে, মেয়েটা তো তাই দেখানো হলো, তাই না, একই গল্প। হ্যাঁ, চলে আসুন নেক্সট। দেখুন এখানে দেখুন ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক আছে 50,000 টাকা। অ্যাডজাস্টেড পারচেজ মানে এই গল্পটি এখানে এই ক্যালকুলেশন করে এটা বেরিয়েছে, এইটার ক্যালকুলেশন হচ্ছে এইটা। অর্থাৎ ওপেনিং প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং ইকুয়াল টু হচ্ছে 3 লক্ষ টাকা। ঠিক আছে, এখন হচ্ছে যদি লেখা থাকে এরকম, যদি লেখা থাকে এরকম, ক্লোজিং স্টক ইজ 20,000 মোর দেন ওপেনিং স্টক,
তাহলে আমি ধরলাম ক্লোজিং স্টক ইকুয়াল টু আমার দেওয়া আছে এখানে ক্লোজিং স্টক দেওয়া আছে 50,000 টাকা। ওপেনিং স্টক কত দেওয়া আছে? ওপেনিং স্টক হচ্ছে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা প্লাস হচ্ছে পারচেস মাইনাস 50,000 টাকা, এটা 3 লাখ টাকা। তাহলে পারচেস অ্যামাউন্ট বেরিয়ে গেল। ঠিক আছে, এবারে আপনি বাকিটা করতে পারবেন। ডিভিডেন্ড ডিক্লেয়ারটা আমি বুঝিয়ে দিয়েছি, ডিভিডেন্ড ডিক্লেয়ার। ঠিক আছে, মানে যেটা অনলি, কিন্তু এটা হচ্ছে আপনার ডিভিডেন্ডটা হচ্ছে কিন্তু কোম্পানির ক্ষেত্রে, কোম্পানি অ্যাকাউন্টের ক্ষেত্রে ডিভিডেন্ড খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ডিভিডেন্ড পেয়েবেল, এটা আনক্লেম ডিভিডেন্ড, আনক্লেম ডিভিডেন্ড কিন্তু আমার পেয়েবেল হয়ে যাবে। এটা কিন্তু পেয়েবেল, তার মানে এটা এটা আমার কারেন্ট লাইবিলিটিতে যাবে। হ্যাঁ, আর হচ্ছে পেয়েবেল, আমি যখন যদি আমাকে এন্ট্রি পাস করতে, জার্নাল এন্ট্রি করতে হলে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড পেয়েবেল। ঠিক আছে, আর ট্রায়াল ব্যালেন্সে যদি আপনার এই ডেবিট সাইডে দেওয়া থাকে, তার মানে এন্ট্রি পাস হবে ডেবিট, ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, পেমেন্ট হবে। তারপর ওটা সারপ্লাসে আপনার ওই রিজার্ভ এন্ড সারপ্লাস থেকে, যেহেতু ডিভিডেন্ড ফ্রি রিজার্ভ থেকে দেওয়া হয়, ফ্রি রিজার্ভ থেকে এটা মাইনাস হয়ে যাবে। আমি এটা আমি বুঝিয়ে দিয়েছি। এরপরে দেখুন, এইটা ফর ফিটার অফ শেয়ার, অনেকে বলছিলেন স্যার এই জিনিসটা আমাকে একটু শিখিয়ে দেবেন। ঠিক আছে, সামহারে কল মি, হোয়াটসঅ্যাপে উনি দিয়েছিলেন যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, একটু শিখিয়ে দেবেন। ফর ফিচার অফ শেয়ার কিভাবে হয় সেটার জন্য কিন্তু আমি 3টে এক্সাম্পল নেওয়া হয়েছে। দেখুন 3টে এক্সাম্পল একটু ভালো করে বুঝে নিন। 3টে এক্সাম্পল আছে এখানে, দেখুন 1, 2, 3, 3টে আছে এখানে, খুব ভালো করে বুঝবেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টে ঘটনা দেওয়া আছে। দেখুন এখানে কি দেওয়া আছে, ফর ফিচার অ্যান্ড রিএসু, ফর ফিচার হবে এবং রিএসইউ হবে। দেখুন এখানে এখানে 20,000 ইকুইটি শেয়ার আছে, এখানে 20,000 ইকুইটি শেয়ার আছে। অফ 10 ইজ ফুললি কল আপ, ফুললি কল আপ নয়, ফুললি কল আপ আছে। ফুললি কল মানে এরিয়ার পাওনা আছে। কল ইন এরিয়ার আছে আপনার 3,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ 2 শেয়ার, 2 টাকার 3,000 শেয়ার 2 টাকা রেটের আপনার এরিয়ার কল আছে। ঠিক আছে, তাহলে আপনি দেখুন এখানে এই ঘটনাটা বলছে কল ইন এরিয়ার এটাতে আছে, আর শেয়ার ফরফিচার এখানে হচ্ছে না। প্রথম ঘটনা হচ্ছে এখানে কোন রকম শেয়ার ফরফিচার হচ্ছে না। সেই ক্ষেত্রে কি হবে, সিম্পলি হচ্ছে যারা এই ব্যালেন্স শিট করেছেন, সিম্পলি হচ্ছে তাদের ক্ষেত্রে কি অনলি যেটা কল ইন এরিয়ার থাকে সেটা মাইনাস হয়ে যায়। আমার কত কত পাউন্ড ইয়ে আছে শেয়ার, ইয়েতে ভ্যালুসটা কত, 20,000 ইন্টু 10 মানে হচ্ছে আপনার 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা যে এরিয়ার যেটা আমার কল আছে সেটা আমি মাইনাস করে দিলাম। তাহলে আমার হলো 1,94,000 টাকা, 1,09,000 টাকা আমার হচ্ছে কত, এটা হচ্ছে আমার লাইবিলিটি, ক্যাপিটাল থাকবে। এটা ক্যাপিটালে আছে আমার 1,94,000 টাকা। তাহলে যখন আমার কোন রকম ফর ফিচার বা হাবি যাবে কিচ্ছু ঘটনা নেই, সিম্পল জিনিস দেওয়া আছে। আর ডিভিডেন্ড সবসময় এই টাকাটার উপর ডিভিডেন্ড দেওয়া হবে। ডিভিডেন্ড কিন্তু কলের উপর দেওয়া হয় না, অর্থাৎ 2 লক্ষ টাকার উপর ডিভিডেন্ড নয়, ডিভিডেন্ড দেওয়া হবে অলরেডি যে পেড আপ জিনিস যেটা আছে সেটার উপর ডিভিডেন্ড হবে। তাহলে এই দিকটা 1 নম্বরটা বুঝতে পারলেন। আসুন এবারে 2 নম্বরটা বুঝি। এখানে কি ঘটনা আছে, এখানে কল ইন এরিয়ার ঘটনা আছে, এখানে শেয়ার ফরফিচারও হয়েছে, শেয়ারটা ফরফিচার হয়েছে। ঠিক আছে, তাহলে কি ঘটনা ঘটবে, এন্ট্রি কি হবে না, শেয়ার দেখুন কত টাকা শেয়ার ফরফিচার হয়েছে, মানে এই যে কলটা ছিল সেটা ফরফিট হবে। এই 3,000 শেয়ারটা ফরফিট হবে। তাহলে 3,000 শেয়ারের দাম কত, 6,000 টাকা। তাহলে 6,000 টাকা তো ফরফিট হবে। তাহলে 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 দেখুন আমার কিন্তু এক একটা শেয়ারের মূল্য কত, এক একটা শেয়ারের মূল্য কত, 10 টাকা, 10 টাকা করে। তাহলে কোম্পানি ঘরে কত টাকা আসছে, 10 টাকা প্লাস 10 শেয়ার ক্যাপিটালে আপনার যে ডেবিট হয়ে যাচ্ছে, শেয়ার ক্যাপিটালে যে ডেবিটের শেয়ারটা তো মরে যাচ্ছে, শেয়ারটা ক্যান্সেল হচ্ছে। শেয়ার ক্যাপিটালটা কি থাকে, শেয়ার ক্যাপিটাল হচ্ছে আমার ক্রেডিট, শেয়ার ক্যাপিটাল ইয়ে কি ক্রেডিট থাকে, শেয়ার ক্যাপিটাল হচ্ছে ক্রেডিটে থাকে। ক্যাপিটাল সবসময় ক্রেডিট থাকে, ক্রেডিট ভ্যালু। ঠিক আছে, তাহলে ক্রেডিট থেকে একদিন ডেবিট করছি, আমি কত টাকা ডেবিট করছি, যত টাকা আমি ফরফিট করছি, অর্থাৎ 10 টাকা প্লাস 10 টাকা রেটে 3,000 টা শেয়ার, 10 টাকা রেটে 3,000 শেয়ার ফরফিট করছি, মানে 30,000 টাকা আমি ফরফিট করছি। 30,000 টাকা ফরফিট, 30,000 টাকা তার ব্রেকআপটা কি, ওই ভদ্রলোক 8 টাকা করে দিয়েছিল, তার 24,000 টাকা জলে যাচ্ছে,
প্লাস হচ্ছে আমি 2 টাকা পেতাম, সেই টাকাটা এরিয়ারটা আমি টু কলে দুটো অ্যাকাউন্ট, এইটা একটা অ্যাকাউন্ট, এইটা একটা অ্যাকাউন্ট, তাহলে টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে চলে যাচ্ছে 24,000 টাকা, টু কল ইন এরিয়ায় চলে যাচ্ছে 6,000 টাকা। তাহলে এই দুটো আমার সেটেল হয়ে গেল। ঠিক আছে, এই দুটো আমার সেটেল হয়ে গেল। তার মানে এই 30,000 শেয়ারটা কি হলো, আমার ক্যান্সেল হয়ে গেল। সরি, 3,000 শেয়ারটা আমার কি হলো, ক্যান্সেল হয়ে। তাহলে শেয়ারের সংখ্যা কত দাঁড়ালো, 17,000 শেয়ার দাঁড়ালো। তাহলে আমার শেয়ার অ্যামাউন্ট থাকলো কত, 1,70,000 টাকা থাকলো। এই 1,70,000 টাকা থেকে আমি অরিজিনালি টাকাটা আমার হলেও কিন্তু এই শেয়ারের মধ্যে কিন্তু আমার 24,000 টাকা আরো অ্যাড হয়ে যাবে, কারণ এইটাই এখন 1,94,000 টাকা আমার শেয়ার ক্যাপিটাল রয়েছে। 1,94,000 টাকা আমার শেয়ার ক্যাপিটাল রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এই 1,24,000 টাকা থেকে আমি কিন্তু কোন রকম ডিভিডেন্ড দিতে পারবো না। কারণ কি, এই 24,000 টাকা কোনো শেয়ার নেই। এই 24,000 টাকা ফরফেটেড অ্যামাউন্ট থেকে আমি পেয়েছি, 24,000 টাকা ফরফেটেড অ্যামাউন্ট থেকে পেয়েছি, এটার উপর কোনো শেয়ার নেই। তাহলে শেয়ার কোনটার অ্যামাউন্ট হচ্ছে 1,70,000 টাকার মধ্যে আছে। তাহলে 1,70,000 টাকা যে আমার যেটা টাকাটা আছে আর কি, অলরেডি অরিজিনাল যে ক্যাপিটালের টাকা, সেটা 1,70,000, এর উপরে কিন্তু আমার ডিভিডেন্ড হবে, ডিভিডেন্ড অন 1,70,000। ঠিক আছে, এটা বোঝা গেল। এরপর চলে আসুন, আমার তিনটে শেয়ার কি করেছি, রিইস্যু করেছি, ফরফিচার হয়েছে। এটা তো রিইস্যু ছিল না। তাহলে এই রিইস্যু হলে আমার কি হবে, রিইস্যু হলে দুটো ঘটনা ঘটতে পারে, একটা ক্যাপিটাল রিজার্ভ হতে পারে, ঠিক আছে, আর লসও হতে পারে। দেখুন কি হচ্ছে, কি ঘটনা ঘটছে, দেখুন কি হচ্ছে। ব্যাংক এখানে আমি যখন ফরফিচার করছি, এখানে ধরুন রিইস্যু অ্যাট 5 টাকা রেটে আমি রিইস্যু করছি, 5 টাকা রেটে আমি রিইস্যু করছি। ক টাকা শেয়ার ছিল, কোম্পানি অরিজিনাল শেয়ারের দাম কত ছিল, 10 টাকার দাম ছিল। এখন আমি শেয়ারটাকে ক টাকা ইস্যু করছি, 5 টাকা ইস্যু করছি। কিন্তু অরিজিনালি কোম্পানি ক টাকা আগে থেকে নেওয়া আছে, 8 টাকা নেওয়া আছে। তাহলে তো লাভ হচ্ছে, তো 3 টাকা তো লাভ হচ্ছে, তাই তো। দেখা যাক কি হচ্ছে, কি ঘটনা ঘটছে। তাহলে আমি শেয়ারটা 5 টাকা ইস্যু করছি, 5 টাকায় যদি আমি ইস্যু করি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আমার কত টাকা আসবে, ব্যাংক অ্যাকাউন্ট আমার কত ডেবিট হয়ে যাবে, আমার 3,000 ইন্টু 5, 15,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। আর শেয়ার ফরফিচারের মধ্যে এটা ক্রেডিট ছিল, তো এটা এখানে তো ক্রেডিট ছিল। তাহলে এই ফরফিচার টাকাটা আমি 5 টাকা করে নিচ্ছি, ওটাকে সে ক্যান্সেল করে দিচ্ছি। টু শেয়ার ক্যাপিটাল, তার শেয়ার ক্যাপিটাল 10 টাকা চলে গেল। ঠিক আছে, এই যে 5 5 10, যে শেয়ারের অরিজিনাল দাম ছিল 10 10 টাকা, সেটা আমার চলে এলো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তাহলে এইটা আমার সেটেল হয়ে গেল। ঠিক আছে, এন্ট্রিটা আমার হয়ে গেল। এরপরে কি ঘটনা ঘটলো, ঘটনা ঘটলো যে এই যে আমার শেয়ার ক্যাপিটাল ফরফিচার ডেবিট হলো কত, 3 টাকা করে, আর টু ক্যাপিটাল রিইস্যু করলাম আমি 3 টাকা, টু ক্যাপিটাল রিইস্যু আমার 3 টাকা হলো। তাহলে এটা আমার এই যে 3 টাকা আমার শেয়ার ক্যাপিটাল ঢুকে গেল। হ্যাঁ, সরি, শেয়ার ক্যাপিটাল ঢুকে গেল, রিজার্ভে ঢুকে গেল, সরি, এটা ঢুকে গেল কোথায়, ক্যাপিটাল রিজার্ভে ঢুকে চললো। এই যে 3 টাকা আমি লাভ করলাম, 3 টাকা আমি লাভ করলাম, ঠিক আছে, সেই 3 টাকা আমার কোথায় কোথায় চলে এলো, ক্যাপিটাল রিজার্ভে চলে এলো। তাহলে শেয়ার ক্যাপিটাল কত হয়ে গেল, আমার আগে যা ছিল, হ্যাঁ, আগে যা ছিল 20,000 শেয়ারের মধ্যে 10 টাকা করে ছিল, আমার 2 লক্ষ টাকা শেয়ার হলো। আর রিজার্ভ এন্ড সারপ্লাসে কিন্তু আমার কি হলো, ক্যাপিটাল রিজার্ভে 3 টাকা করে বেড়ে আরো আমার 6,000 টাকা আমার গেন হলো। তাই গেন হলো বলে ওটা ক্যাপিটালে থাকলো না, সেটা কিন্তু আবার যে রিজার্ভ এন্ড সারপ্লাস ক্যাপিটালের আন্ডারেই পড়ছে, কিন্তু এটা রিজার্ভ এন্ড সারপ্লাস 3,000 টাকা ক্যাপিটাল রিজার্ভ বলে একটা যেটা আবার রিজার্ভ ফান্ড আছে, সেখানে যোগ হলো। ঠিক আছে, কিন্তু ডিভিডেন্ড আমি কোথা থেকে দেবো, ডিভিডেন্ড কিন্তু আমার শেয়ার, সেই শেয়ারটা এখন ফুলফিল হয়ে গেছে, ফুল কমপ্লিটলি পেড আপ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 2 লাখ টাকা করেও আমার শেয়ার হবে। তাহলে এইটা যদি মন দিয়ে ছবি তুলে নেন, তাহলে আপনি যদি বোঝেন এটা আরেকবার নিয়ে, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেখি আর কি আছে। টোটাল ভিডিওটাই, টোটাল এই শিফটে আমার দেখানো ইয়ে আছে ভবিষ্যতে। ঠিক আছে, মূল অ্যাডজাস্টমেন্ট গুলো আমি এখানে আলোচনা করছি, অ্যাডজাস্টমেন্ট এখানে তেমন কিছু আর নেই। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের আজকের যে অ্যাডজাস্টমেন্টের বিষয়, সেটা বিষয়ে আমি আলোচনা করলাম। আপনারা ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই যে টোটাল বিষয়টা আলোচনা করলাম, এখানে কিন্তু আপনার একটা জিনিস বুঝলে কিন্তু কমন সেন্স গুলো ডেভেলপ করে যাবে, যে এই ঘটনা আমার ক্যাপিটালের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, আর অ্যাসেটের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। তাহলে কোনটা আমার কি হবে, সেটা যদি একটা জিনিস বুঝতে পারেন না, সবগুলো কিন্তু বোঝা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আজকে এখানে রাখছি। আর শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।